This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুরুতেই আমাদের নজর থাকবে বঙ্গ বিজেপির দিকে, কেননা আজ বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাখির চোখ এখন 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই কারণেই বঙ্গে মোদীর সেনাপতি অমিত শাহ। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহের নেতৃত্বে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে বিজেপি, রাজ্য বিজেপি। আজ সকাল 11:15 প্রথমে রাজারহাটের সিএফএসএল এর নতুন যে ভবন রয়েছে সেই ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। ঠিক দুপুর 2:15 নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, ঘড়ির কাঁটা বলছে মুহূর্তে 10টা বাজে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে অমিত শাহ তিনি এখানে এসে উপস্থিত হবেন। মধুকল্পিতে একদমই আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরেই আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনে, এবং আমার পেছনের এই যে নবনির্মিত ভবন দেখা যাচ্ছে সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এই যে নবনির্মিত ভবন এবং এই যে ইউনিট, এই ইউনিটেরই কিন্তু আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি 11:15 এসে পৌঁছবেন এবং 11:20 থেকে 12:20 পর্যন্ত এই সিএফএসএল ইউনিটে এখানে থাকবেন। এবং এখানে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি শেষ করার পর তিনি এখান থেকে আবারও বাইপাসের যে অভিজাত হোটেলে তিনি এসে উঠেছেন গতকাল রাতে, সেখানে ফিরে যাবেন এবং তার পরবর্তীতে তার নেতাজি ইন্ডোরে কর্মসূচি রয়েছে এবং তার পাশাপাশি তার সিমলা স্ট্রিটে বিকেলে সিমলা স্ট্রিট যেখানে স্বামী বিবেকানন্দের বাড়ি, সেখানেও কিন্তু তার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে এই যে সিএফএসএল এর যে ইউনিটের আজকে উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ শুধুমাত্র এ রাজ্যের নয়, এই ইউনিট চালু হওয়ার পর কিন্তু গোটা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ফৌজদারি মামলার ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে এই সিএফএসএল ইউনিট। এবং আজকে সকাল 11:15 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একেবারে সকাল 11:15 প্রথমে রাজারহাটের যে সিএফএসএল এর নতুন ভবন সেখানে উদ্বোধনে আসবেন অমিত শাহ। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। আর একদিকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তিনি এসে গিয়েছেন বঙ্গ সফরে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন এই নিউ টাউনের এখানে, সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু সামনে আসছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী হোক কিংবা অমিত শাহ, কারোর সফরেই ডাক পড়েনি এই দিলীপ ঘোষের। রাজ্য স্তরের অন্য নেতারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায় থাকার ডাক পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ পত্র না পৌঁছনোয় শুরু হয়েছে জল্পনা। একটা সময় ছিল কলকাতায় বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শাহের সফরে তার কাছাকাছি থাকতেন এই দিলীপ ঘোষ। এখনো ছবি অনেকটাই বদলে গিয়েছে, তিনি আর রাজ্য সভাপতি নন, বরং বিয়ে করে দলেরই অন্দরে একাংশের বিরাগভাজন তিনি, এবং শাহী সফরেও দিলীপ ব্রাত্য থেকে গেলেন। দিল্লি নেতৃত্ব সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? কর্মীদের বৈঠক আছে, একটা স্তর নিশ্চিত থাকে, আমি জানি না তাদের ডাকা হয়েছে, কতজনকে ডাকা হয়েছে। তো আমাকে যখন দরকার হবে ডাকা হবে, আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি, কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয়, যাই। হ্যাঁ, এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে, এবারে কাদের ডাকা হয়েছে, কি উদ্দেশ্যে ডাকা হয়েছে, পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে, জেলা কমিটি হয়নি, অনেক মন্ডল কমিটি হয়নি, রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি, সেটাও হয়নি। এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে, তো যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হয়েছে। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 10:01, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল তিনি হাজিরা এড়িয়েছেন। আজ আবারও ডাক দিয়েছে পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়ে এই মুহূর্তে যিনি বাংলার একেবারে হট টপিক সেই অনুব্রত মণ্ডল, তিনি পুলিশের হাজিরা গতকাল এড়িয়ে গিয়েছেন, এবং তৃণমূল নেতাকে আবারও তলব করে নোটিশ পাঠিয়েছে পুলিশ, এবং সেই নোটিশ অনুযায়ী আজ সকাল 11টার মধ্যে শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে গতকাল তিনি অসুস্থতার কারণ দেখিয়ে থানায় হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত তিনি সময় চেয়েছিলেন, আর তারপরে আমরা দেখতে পেলাম কি দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। 4টি জামিন অযোগ্য ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা রয়েছে। তারপরেও কেন গ্রেফতারিতে এত বেশি গড়িমসি চলছে? প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল বলেই কি ধিমে তালে চলছে পুলিশ?
আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পার্টি। ওদের স্পোক্সম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয়। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো, ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন, যেই এক্সপোজ হয়ে গেছে তখন তারা ব্যবস্থা এটা ওটা লোক দেখানো তো সব চাপা পড়ে যাবে। কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ? যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে, যাবে চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজ বিরোধী, এরাই নেতা হবে। যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে হট টপিকে রয়েছেন, সেই অনুব্রত মণ্ডল কি কদর্য ভাষায় পুলিশকে আক্রমণ করেছিলেন, শুনুন একবার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। অনুব্রত মণ্ডল তিনি কি আজ হাজিরা দেবেন থানায়? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কেননা তাকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। সরাসরি চলে যাবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে। রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন, তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, একদিকে তো অনুব্রত মণ্ডল তাকে দ্বিতীয়বারের জন্য নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু গতকাল যখন তাকে হাজিরার কথা বলা হয়েছিল তখন তিনি সেই তার পুরনো অস্ত্রকেই ঢাল করেছেন, অসুস্থতার অস্ত্র। দেখো, একেবারে তিনি অসুস্থ এমনটাই জানিয়ে লয়ারদের দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু দেখা গেল তিনি বহাল তবিয়তে তার যে দৈনন্দিন কাজকর্ম, সেই দৈনন্দিন কাজকর্মেই তিনি রয়েছেন। তিনি পার্টি অফিসে যাচ্ছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, পার্টি অফিসে বৈঠক করছেন, দলের নেতারা রয়েছে, জেলার নেতারা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক চলছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এসডিপি অফিস, সেখানেও কিন্তু আজকে একটা প্রস্তুতি রয়েছে। যদি তিনি হাজিরা দিতে আসেন, সেই প্রস্তুতির জন্যই সকাল থেকে কিন্তু পুলিশ অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই হাজির রয়েছেন এখানে। যদি তিনি এসে হাজির হন, হাজিরা দেন, তাহলে তার প্রশ্নপত্র, তার যাবতীয় সব কিছু প্রস্তুত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন এবং হাজিরা এড়িয়ে পার্টি অফিসে ঢুকছেন, পার্টি অফিসে মিটিং করছেন, সন্ধ্যায় আবার বেরিয়ে গেলেন, আমরা দাঁড়িয়েছিলাম তখন, ছবি তুলতে নিষেধ করছিলেন যে এখন কেউ ছবি তুলো না, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তার অসুস্থতা নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে। কারণ এর আগেও বারবার হাজিরা এড়িয়েছিলেন সিবিআইয়ের অসুস্থতার কারণ দেখে, যে আমি অসুস্থ, আমার চিকিৎসা চলছে। এসএসকেএম পর্যন্ত গেছিলেন আমরা জানি। এসএসকেএম শেষ মুহূর্তে ভর্তি নিতে অস্বীকার করেছিল, আদালতের ভয়ে বা আদালতের চাপে, এমন একটা ছিল। এইবার কিন্তু সেই একই ছবি, একই ঘটনার পুনরাবৃত্তি, একই নাটক। ফলে বলা চলে তিনি আসবেন কিনা। আজকে তোমার সঙ্গে যখন কথা বলছি, এই মুহূর্তে জেলা তৃণমূল সূত্রে যেটা খবর, আজকে আবারও 11টা, 11:30, 12টা নাগাদ তারা আবারও আলোচনা করবেন। আলোচনা করে আইনজীবীদের শেষ মুহূর্তে পরামর্শ নেবেন আজকে আদৌ আসবেন কিনা। কারণ আজকের আশারিও কিন্তু বলা চলে আবার সেই দোলাচল তৈরি হয়েছে। কারণ আদালতের দ্বারস্থ হয়ে সেখান থেকে জামিন নিয়ে তিনি পুলিশের এই হাজিরা বা পুলিশের জেরা সব কিছু এড়াতে চাইছেন। এটাই এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে। এরপর আমাদের দুপুর 1টা, 1:30, 2টো পর্যন্ত ওয়েট করতে হবে যে আদৌ তিনি আসেন কিনা। একেবারেই তন্ময়, তুমি যে বিষয়টা বলছিলে, অনুব্রত মণ্ডল বারবার করে তিনি তার অসুস্থতাকে ঢাল করে বারবার করে হাজিরায় দিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম একাধিকবার সিবিআই এর যে তলব, সেই তলব তিনি কিন্তু এই অসুস্থতাকে ঢাল করেই তিনি বারবার হাজিরাটা এড়িয়ে গিয়েছিলেন। 10 বার তাকে তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি 9 বার এড়িয়ে গিয়ে মাত্র 1 বার তিনি হাজিরা দিয়েছিলেন। আর যে অনুব্রত মণ্ডল গতকালকে সেই একই বিষয়কে সামনে নিয়ে আসলো, সেটা হচ্ছে অসুস্থতা। এই অসুস্থতার কারণ দেখে পুলিশকে
বাইপাস করে তিনি গতকাল পার্টি অফিসে সেখানে তিনি ঠিক পৌঁছে গিয়েছিলেন। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কথা বলে যাননি বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন 7 জন আইনজীবীকে। দ্বিতীয়বার তাকে নোটিশ দেওয়া হয়েছে। আজ সকাল 11টার মধ্যে তাকে শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর এবার প্রথম নয়, যেমনটা আপনাদেরকে একটু আগেও বলছিলাম, এর আগেও একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে আগেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তাকে তলব করেছিল, কিন্তু সেক্ষেত্রে 9 বারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। সেই সময় মাত্র তিনি একবার হাজিরা দিয়েছিলেন। এই অনুব্রত মণ্ডল তাকে শেষমেশ 2022 সালের 11 আগস্ট বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। আর আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, সেটাতে যথেষ্টই ক্ষুব্ধ অভিষেক। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যেই দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। কেষ্ট কাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর, তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে তার। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত কি নিতে পারে দল? সূত্রের খবর, 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্দরের প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ থাকবে তো কেষ্ট? আর এই তৃণমূলের বিড়ম্বনা আরো কিছুটা বাড়িয়ে দিলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় যে হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তার তীব্র নিন্দা করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে হাজিরা এড়ানো প্রসঙ্গে তার মন্তব্য, কত বড় অপরাধ যে ওকে গ্রেফতার করতে হবে। দল থেকে তো তাকে তো করেছে, দল থেকে তো তাকে বলেছে এটা অন্যায় করা হয়েছে, তুমি ক্ষমা চাও। তো দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে যেটাও ভাবা যায় না, সেটাও তো নিয়েছে। তাকে তো বলেছে ক্ষমা করতে, এরপর ক্রিমিনাল কেসে যা হবে সেটা হবে। অনুব্রত মণ্ডল প্রভাবশালী বলে কি পুলিশ তাকে গ্রেফতার করছে না? না, দল দেখুন, দল বলে দিয়েছে ইজ ইট এ কগনিজেবল অফেন্স। ও যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। তৃণমূলের প্রশ্নের মুখে পড়ছেন কেষ্ট মণ্ডল। তার রাজনীতির কেরিয়ার কি এবার তবে শেষ? জেলা সভাপতির পদ আগেই গিয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য এই মুহূর্তে রয়েছেন এই অনুব্রত মণ্ডল। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও খুইয়েছেন তিনি। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে শাসক? আমি বাড়ি থেকে বেরোতে দেব না। তখন তিনি কার্যত বীরভূমের রাজা। এক হুঙ্কারে গোটা জেলা মাথায় তুলে নেওয়ার ক্ষমতা রাখতেন। কখনো ভোটে দাঁড়াননি, কিন্তু ভোটে কে দাঁড়াবে, কে কোন পদ পাবে, সবটাই ছিল তার হাতে। তিনি কিং মেকার অনুব্রত মণ্ডল। সবই চলছিল তার ইচ্ছে মতো। কিন্তু 2022 সালের অগাস্ট মাসের একটা সকাল অনুব্রত রাজত্বে থাবা বসাতে শুরু করল। গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কয়েক মাসের মধ্যে বাংলাও ছাড়তে হলো। তিহাড়ের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তার আগে একটা বিষয় সবার নজরে আসে। শিব ঠাকুর মণ্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করতে আসানসোল জেলে পৌঁছে যায় বীরভূম পুলিশ। 2 বছর আগের ঘটনায় হঠাৎ করে অভিযোগ, আর পুলিশের হঠাৎ তৎপর হয়ে ওঠা প্রশ্ন তুলে দিয়েছিল। গ্রেফতার করতে নাকি অনুব্রতর তিহাড় যাত্রা আটকাতে পুলিশের তৎপরতা। যে পুলিশকে বোম মারার কথা বলার পরেও পুলিশ কিছু করার সাহস পায়নি, সেই পুলিশ অনুব্রতকে গ্রেফতার করতে চায়। অনুব্রতর তিহাড় যাত্রা আটকায়নি, পরিচিত কাজল শেখের হাতে। এরপর 2024-এর লোকসভা ভোট। কাজল শেখের নেতৃত্বে বীরভূমে তৃণমূলের ক্লিন সুইপ। ভোটে রক্তারক্তির অপবাদ থেকেও বীরভূম মুক্ত। জেলে থেকে জেলা সভাপতি অনুব্রত, কিন্তু দলের রাশ কাজল শেখের হাতে। অনুব্রতর কাছের মানুষরাও নাকি তখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। জামিন পেয়ে গত বছর বাড়ি ফিরলেন কেষ্ট। শরীর ভেঙেছে,
মৌন, কেষ্টর চোখে জল দেখে রাজ্য রাজনীতি অবাক। কেষ্টমণ্ডলের মুখে শুধুই শান্তি শান্তি। সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আমরা কোনো কিছু করব না, তার কোনো রকম হিংসার ঘটনা ঘটাবো না। শরীর খারাপ, একের পর এক মামলায় লড়াই, কেন্দ্রীয় এজেন্সির হাতে সম্পত্তি বাজেয়াপ্ত। পুজোয় গ্রামে গিয়ে বললেন হাতে আর টাকা নেই, সবাইকে খাওয়াতে পারবেন না। আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল না, জোর কম ছিল, সেই দাপটও আর দেখা যাচ্ছিল না। এর মাঝেই দল অনুব্রতকে সরিয়ে দিল জেলা সভাপতি পদ থেকে। শুধুমাত্র কোর কমিটির সদস্য হয়ে গেলেন অনুব্রত। এটাই কি কেষ্টমণ্ডলের হাতে ঘা দিল? আবারও নিজের দাপটে ফিরতে চাইলেন কেষ্টমণ্ডল। এই তো সেদিন গদা হাতে মিছিল, নাম না করে কাজল শেখকে খোঁচা বা জনপ্রিয় সিনেমার স্টাইল। ভোটের সময় পার্টি অফিসে বসে অনুব্রতর ফোন কল বেশ ভাইরাল হতো। এবারেও একটা ফোন কল, কায়দাও অনেকটা একই রকম। তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। দুটোই অনুব্রত, দুটোই ফোন কল, কিন্তু মাঝে কয়েক বছরের পার্থক্য। যে কয়েক বছরে বীরভূমের কোপাই দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কেষ্টমণ্ডলের দাপটও কি কোপাইয়ের জলেই ধুয়ে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।